নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। লোকসভা ভোটের ফল প্রকাশের পরে শাকে ঢাকা মাছ থেকে আষ্টে গন্ধ বের হচ্ছে রাজ্য বিজেপির অন্দরে। বাংলায় খারাপ ফলের কারণ খুঁজতে গিয়ে কাঠির সন্ধান পেয়েছেন সদ্য সমাপ্ত ভোটে পরাস্ত দিলীপ ঘোষ। জিতলেও কান ঘেঁষে হাড়ে তীর বেরিয়ে যাওয়া সৌমিত্র খাঁয়ের মুখে আবার বিপক্ষ সেনাপতির কৌশলের স্বীকারোক্তি। নাম না করলেও দুই তাবড় নেতার লক্ষ্য যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, সে কথা বিলক্ষণ জানেন দলের ছোট বড় মাঝারি সব স্তরের কর্মীরা। 2024-এর ভোটে হোঁচট খাওয়ার পরে বয়লার দিয়ে কালো ধোঁয়া বেরোনোর মতো বিষ গ্যাস বেরোচ্ছে গেরুয়া ফানুস থেকে। হাড়ের কাঁটা ছেঁড়া করতে গিয়ে দলের অন্দরে শুরু হয়েছে দোষারোপের পালা। সেই দলের যেমন জয়ী হেরো প্রার্থীরা রয়েছেন, তেমনই রয়েছে নিচু তলার কর্মীরাও। কার্যত ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকে প্রার্থী বাছাই নিয়ে শোরগোল শুরু হয় বঙ্গ বিজেপিতে। দলেরই অন্দরের খবর, দীর্ঘদিনের রাজনীতি প্রাজ্ঞ নেতাদের মতামত কিংবা সুপারিশ অগ্রাহ্য করে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপরে সার্বিক আস্থা রাখে কেন্দ্রীয় নেতৃত্ব। ব্যক্তি পছন্দকে গুরুত্ব দিয়ে পদ্মে শিলমোহর এঁকে দাগিয়ে দেওয়া হয় দলের সিদ্ধান্ত। সেই মতো আসন বিলিয়ে প্রার্থী বাছাই সেরে তৃণমূলের বিরুদ্ধে ভোট যুদ্ধে নামে বিজেপি। প্রার্থী বাছাই নিয়ে গোড়া থেকেই অসন্তোষ ছিল রাজ্য বিজেপিতে, এবং সেই আপত্তি যে আদতে যুক্তিযুক্ত ছিল তার প্রমাণ মিলেছে ভোটের ফলাফলে। জঙ্গিপুর, বহরমপুর, কৃষ্ণনগর, বসিরহাট, ঝাড়গ্রাম, আরামবাগ কিংবা উলুবেড়িয়ার মতো যে 11টি কেন্দ্রে নতুন মুখ এনেছিল কেন্দ্রীয় নেতৃত্ব, তার মধ্যে রায়গঞ্জ, তমলুক ও কাঁথি বাদে সব কেন্দ্রেই হেরেছে বিজেপি। এমনকি কেন্দ্রের দুই প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও সুভাষ সরকার গোহারা হেরেছেন তৃণমূলের কাছে। 24-এর ভোটের মাঠে পদ্ম হাতে যে দুই নয়া মহিলা প্রার্থীকে দেখেছিল রাজ্যবাসী, তারা দুজনেই পরাস্ত হয়েছেন বিপুল ভোটে। একজন বসিরহাটের রেখা পাত্র, অন্যজন কৃষ্ণনগরের অমৃতা রায়। দুজনকেই ব্যক্তিগতভাবে ফোন করে জয়ের শুভেচ্ছা জানিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু ভোটের নদী পেরোতে পারেননি তারা। একই সঙ্গে জেতা আসন বদলের আম ছালা দুই হারায় রাজ্যের গেরুয়া শিবির। প্রার্থী ঘোষণার শেষ বেলায় মেদিনীপুরের জয়ী সাংসদ একদা বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে চেনা মাটি থেকে সরিয়ে পাঠানো হয় বর্ধমান দুর্গাপুরে, এবং সেখানে পদ্ম ফোটার জমি তৈরির আগেই চলে আসে লোকসভা নির্বাচন। ভরাডুবি হয় দিলীপ ঘোষের। উল্টো দিকে বর্ধমান দুর্গাপুরের সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে জেতা আসন থেকে সরিয়ে পাঠানো হয় আসানসোলে। ভরাডুবি হয় তারও। আসন বদল নিয়ে নিজের ক্ষোভ অবশ্য গোপন রাখেননি দিলীপ ঘোষ। আন্দামান আগেই ঘুরে এসছে দিলীপ ঘোষ, যেন কালাপানিটা আমি জানি, আর কেউ জানে না। আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটা রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয়, সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। নিজের হারের কথা বলতে গিয়ে সংগঠন নিয়ে অসন্তোষের কথাও শোনা গিয়েছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির মুখে। ভোটে হার জিতে হয়, তাতে একটু মনে প্রভাব পড়ে, কিন্তু ব্যাপারটা যেভাবে সংগঠন একবারে পশ্চিমবঙ্গে শুয়ে পড়েছিল, কর্মীরা বেরোননি। কর্মীদের বার করতে গিয়ে আমি তো মেদিনীপুরে 1 বছর 1.25 বছর ধরে লেগে বুথ অবধি সংগঠন তৈরি করেছিলাম। সব গ্রামে গেছিলাম। সেখানে 304 কোটি টাকা দিয়ে কাঁসাই ব্রিজের স্যাংশন করেছিলাম, টেন্ডার 50 বছরের পেন্ডিং, এবং শিলাবতী 2টো ব্রিজ গড়করিজির কাছ থেকে। 500টা গ্রামে সোলার লাইটের আমি পারমিশন করি, 250 গ্রামে লেগে গেছিলো, আরও 250 গ্রামে প্রসেসে আছে। বাকি আমার ফান্ড থেকে যা কাজ করা সে তো আমি করেছি। রাস্তাঘাট ইত্যাদি, একাধিক ট্রেন, নতুন ট্রেনের যে স্টপেজ বেলদা থেকে আরম্ভ করে খড়গপুর দিকে, সেটা আমি করেছিলাম। তো মানুষ খুশি ছিল, সমস্ত পার্টির লোকেরাই আমার পক্ষে ছিল। যে কোনো কারণে হোক, পার্টির সিদ্ধান্ত নিয়েছে, সেটা ঠিক ছিল না, প্রমাণ হয়ে গেছে। তো আমি বাকি জায়গায়ও করব, কিন্তু সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায়, বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি, খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে। তো দুর্বলতা ছিল সংগঠনের, সেই জন্য সব জায়গায় সার্বিকভাবে আমাদের ভোট কমেছে এবং হার হয়েছে।
রাজ্য সভাপতির পদ গিয়েছে অনেক আগে, পদ খুইয়েছেন সর্বভারতীয় সহ সভাপতিরও। এবার গেল সাংসদ পদ, তারপরেও হাল ছাড়তে রাজি নন দিলীপ ঘোষ, দলের কাজে রাজ্য সফর করবেন। আমি তো ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি সব জেলায় যাব আর কর্মীদের সঙ্গে দেখা করব। অলরেডি শুরু করেছি, আজকে বিকালবেলা যাব পুরনো অফিসেতে। অনেকে আমার সঙ্গে দেখা করতে চাইছিলেন, আমি ওখানে আসুন, একসঙ্গে গল্প করা যাবে, চা খাওয়া যাবে। এটা আমি আগেও করেছি, এখনও করব, কারণ পার্টির কর্মীরা যারা লড়াই করেছেন রিস্ক নিয়ে, তারা জানেন এ ধরনের হতে পারে, তাদের সঙ্গে দাঁড়ানোটা আমাদের দায়িত্ব। পরিস্থিতি আঁচ করে দিলীপকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল। দিলীপ ঘোষের এখন ভেবে দেখা উচিত তিনি আদৌ এই দলটা আর করবেন কিনা। তার সাথে ক্রনোলজিক্যালি যা যা ঘটেছে, তাকে রাজ্য সভাপতির পদ থেকে সরানো হয়েছে, তাকে সর্বভারতীয় সহসভাপতির পদ থেকে সরানো হয়েছে। তিনি পার্টি অফিসে গেলে ওপরতলায় বসে থাকলে নিচের তলায় মিটিং হলে তাকে ডাকা হয়নি। তিনি বিজয়ের পরে কর্মীদের সাথে মিলিত হতে চেয়েছেন বলে সেই কনফারেন্স হলের চাবিতালা মেরে দেওয়া হয়েছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ মিটিং করতে এলে তাকে সবসময় ডাকা হয়নি। তার নিজের কেন্দ্র যেখানে তিনি 5 বছর সাংসদ ছিলেন, সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এত কিছু অপমান সহ্য করার পরেও দিলীপবাবুর ভেবে দেখা উচিত যে তিনি এই দলটা আদৌবার করবেন কিনা। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করেছেন নির্বাসিত বিজেপি নেতা অনুপম হাজরা। লোকসভা ভোটের পরাজয় এক হাত নিয়েছেন রাজ্যের বর্তমান নেতৃত্বকে। শুক্রবার দিল্লিতে বিজেপির পার্লামেন্টারি বৈঠক, সেখানে হাজির থাকবেন বাংলার বিজেপি জয়ী প্রার্থী ও দলের পদাধিকারীরা। হারের কাঁটা ছেঁড়ায় দলকে জেতানোর ব্যর্থতার দায় নিতে হবে রাজ্য বিজেপিকেই। এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। উত্তরপ্রদেশ পথে বসালো বিজেপিকে, এখন দায় ঠেলাঠেলি পর্ব। প্রার্থী বাছাই পর্ব থেকেই যোগী আদিত্যনাথ আর অমিত শাহের বিরোধ, যার ছায়া বিজেপির কেন্দ্রীয় স্তরেও। 2019 সাল থেকে অষ্টাদশ লোকসভায় পদ্মের আসন প্রায় অর্ধেক। ঢাক ঢোল পেটানো অযোধ্যা মুখ ফিরিয়েছে। উঠছে রাজ্য বিজেপির অন্দরের অন্তর্ঘাতের প্রশ্ন। যাবতীয় বিতর্কে কেন্দ্রে যোগী শাহ। ভারতের লোকসভা শাসক নির্ধারণ করে উত্তরপ্রদেশ। সেই নেহেরু আমল থেকে এর ব্যতিক্রম হয়নি। 2019 সালে দেশের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশের 80-র মধ্যে 66টি আসনে জয়ের পর অষ্টাদশ লোকসভায় তা কমে এনডিএর জুড়েছে 33 জন সাংসদ। আসন সংখ্যা হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে বিজেপির হিন্দুত্ব রাজনীতির ভরকেন্দ্র অযোধ্যায় ভরাডুবি সামগ্রিকভাবে দলের বিপর্যয়ের ধাক্কা রাজ্যের পরিসর ছাপিয়ে গিয়েছে, যার আঁচ দলের কেন্দ্রীয় নেতৃত্বের অন্দরেও তোলপাড় ফেলে দিয়েছে। রাজ্যের নির্বাচনী বিপন্নতার কারণ নিয়ে শুরু হয়ে গিয়েছে দায় ঠেলাঠেলি। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও অমিত শাহের অনুগামীরা বস্তুত আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছেন। যোগী জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনা করে যেসব নেতাকে প্রার্থী করার সুপারিশ করেছিলেন, অমিত শাহ বেছে বেছে তাদের বাদই দিয়েছেন। পিছড়ে বর্গের নেতা ওম প্রকাশ রাজভরের দলের সঙ্গে যোগীকে উপেক্ষা করেই অমিত শাহ আসন সমঝোতা করেছিলেন। ফলে যেসব আসনে দলীয় প্রার্থী তার মনোপুত হয়নি, সেখানে প্রচারে গা লাগাননি যোগী। কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জনা জ্যোতি তাঁর হারের নেপথ্যে দলের অন্তর্ঘাত নিয়ে সরব হয়েছেন। বিজেপিকে সব থেকে বিড়ম্বনায় ফেলেছে বারাণসী কেন্দ্রের ফলাফল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতবার 5 লক্ষের বেশি ভোটে জিতলেও এবার কংগ্রেসের প্রদেশ সভাপতি অজয় রায় সেই ব্যবধান কমিয়ে 1.5 লক্ষে নামিয়ে দিয়েছেন। যোগী শিবিরের মতে মোদী শাহ ওই কেন্দ্রের দায়িত্ব রাজ্য নেতৃত্বের উপরে ছাড়েননি। গুজরাট থেকে আসা টিম মোদী শাহ তার দায়িত্ব পাওয়ার স্থানীয় নেতৃত্ব তো বটেই, বিজেপির সমর্থকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। বিক্ষুব্ধদের দাবি, এই ক্ষোভের প্রতিফলন ঘটায় মোদীর জয়ের ব্যবধান কমার প্রধান কারণ। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ সম্পন্ন হওয়ার আগেই মোদীর উদ্বোধন সমারোহ দেশের হিন্দু সমাজ তো দূর, অযোধ্যার অন্তর্গত ফৈজাবাদ কেন্দ্রেই প্রভাব ফেলতে পারেনি। ফলে সেখানে মুখ থুবড়ে পড়েছে গেরুয়া প্রার্থী।
রাম মন্দির নির্মাণে গঠিত সংস্থার সচিব পদে প্রধানমন্ত্রীর দফতরের এক প্রাক্তন আমলা নৃপেন্দ্র মিশ্রকে বসানো হয়। তা নিয়েও গেরুয়া শিবিরের অন্দরে ক্ষোভ ছিল। নৃপেন্দ্রর ছেলে সাকেত মিশ্রকে অমিত শাহের সুপারিশে শ্রাবস্তিতে প্রার্থী করলেও তিনি জিততে পারেননি। অযোধ্যার যোগী প্রশাসনের অকর্মণ্যতার জন্যই ফল খারাপ হয়েছে বলে যোগীর বিরুদ্ধে অমিত শাহের অনুগতরা অভিযোগে সরব হয়েছেন। হারের ময়না তদন্তের নামে পরস্পরের বিরুদ্ধে দুই গোষ্ঠী দোষারোপ করে চলেছে বলেই সূত্রের খবর। অবস্থা সুবিধের নয়। বুঝে রাজ্যের বিজেপি সভাপতি ভূপেশ চৌধুরীকে দিল্লিতে তলব করেছেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আবার সেই নাড্ডার নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। দলের অন্দরমহলের এই টালমাটাল অবস্থায় নাড্ডার বাড়িতে হাজির স্বয়ং অমিত শাহ। দলের সভাপতি পদে আগামী জানুয়ারিতে মেয়াদ শেষ নাড্ডার, কিন্তু ডামাডোল সামাল দিতে তার আগেই হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরকে দলের সভাপতি পদে বসানোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। বিজেপি তথা নরেন্দ্র মোদী বিরোধী ঝড়ের ল্যান্ডফল যদি উত্তরপ্রদেশ হয়ে থাকে, তাহলে তার ঝাপটা দিল্লিতে দীনদয়াল ভবনের অন্দরমহলেও লেগেছে। কেননা মোদীর বিশ্বস্ত সেনাপতি অমিত শাহ থেকে নাড্ডার সংগঠনে তাঁদের নিরঙ্কুশ আধিপত্য নিয়েই ধন্দ দেখা দিচ্ছে। বিশেষত হিন্দুত্ব ইস্যু অকেজো হতেই বিজেপির প্রাণভোমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মোদী বাহিনীকে প্যাঁচে ফেলতে সচেষ্ট হচ্ছে। একদিকে শরিকদের আবদার, অন্যদিকে সংঘের চাপ, সংগঠনেও ডামাডোল। ফলে প্রধানমন্ত্রিত্বের হ্যাট্রিক সত্ত্বেও অষ্টাদশ লোকসভা কণ্টকময় মোদীর পক্ষে। এখন সময় আরও একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। দিনে 24টি জনসভা, একটি রোড শো। ফল, বঙ্গে গতবারের চেয়ে বিজেপির আসন 18 থেকে কমে হলো 12। বলছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা। 2019 সালের লোকসভা এবং 2021 সালের বিধানসভা নির্বাচনের মতো এবারও মোদী কার্যত বঙ্গে ডেইলি প্যাসেঞ্জারি করেছেন, কিন্তু তার ফসল তুলতে পারেননি। দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর পা যেখানে পড়েছে সেখানেই ধরাশয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা। 4 জুন 400 পার, 4 জুন 4 জুন 4 জুন আবার একবার, আবার একবার, আবার একবার। ভোট ঘোষণার আগেই প্রধানমন্ত্রী বারাসাত, আরামবাগ ও কৃষ্ণনগরে সভা করে নির্বাচনের দামামা বাজিয়ে দিয়ে গিয়েছিলেন। নির্বাচন পর্বেও তিনি ওই 3 কেন্দ্রে সভা করেছেন। দেখা গেল 3 কেন্দ্রেই বিজেপি প্রার্থীদের পরাজয় ঘটেছে। ভোট পর্বে মোদী প্রচার করতে এসেছিলেন মালদহ দক্ষিণ, বর্ধমান দুর্গাপুর, বর্ধমান পূর্ব, বোলপুর, কোচবিহার, ব্যারাকপুর, হুগলি, বাঁকুড়া, মেদিনীপুর, হাওড়া, ঘাটাল, যাদবপুর, মথুরাপুর, মেদিনীপুর প্রভৃতি কেন্দ্রে। এই কেন্দ্রগুলির একটিতেও বিজেপি এবার জিততে পারেনি। তার মধ্যে আবার ব্যারাকপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, হুগলি, কোচবিহার ছিল 2019 সালে বিজেপির জেতা আসন। মোদী নির্বাচনী জনসভা করেছেন। এমন মাত্র 4টি কেন্দ্রে এবার জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। সেগুলি হলো জলপাইগুড়ি, পুরুলিয়া, বিষ্ণুপুর এবং কাঁথি। প্রাকৃতিক দুর্যোগের কারণে হেলিকপ্টার নামাতে না পারায় প্রধানমন্ত্রী সভা করতে পারেননি তমলুকে। ঝাড়গ্রাম থেকে তমলুকের মানুষের উদ্দেশ্যে তিনি ভার্চুয়াল সভা করেছেন। তমলুকে অবশ্য বিজেপি প্রার্থী জিতে গিয়েছেন। এবারের নির্বাচন পর্বে প্রধানমন্ত্রী বাংলায় কেবল একটি মাত্র রোড শো করেছেন। সেটি হয়েছে উত্তর কলকাতায়। সেখানে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই প্রার্থী হওয়া তাপস রায় এবং দমদমের প্রার্থী শিলভদ্রকে নিয়ে রোড শো করেন মোদী। ওই 2 কেন্দ্রেই বিজেপির প্রার্থীরা হেরে গিয়েছেন। প্রশ্ন উঠেছে, তবে কি সারা দেশের মতো বাংলাতেও এবার মোদী ম্যাজিক কাজ করছে না?
নাকি মোদীকে বাংলার মানুষ কার্যত বর্জন করেছে? রাজ্য বিজেপির নেতারা অবশ্য তা মানতে রাজি নন। দলের রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, এই হারের দায় সম্পূর্ণ আমাদের। মোদীজি চেষ্টা করেছেন, খুব পরিশ্রম করেছেন, তিনিই সারা দেশে আমাদের প্রচারের মুখ। সরকার গঠন হবে, আস্থা ভোট দেখতে থাকুন, স্থায়িত্বের পক্ষে সমস্ত মানুষ, অন্যান্য দলের মানুষ এসে নরেন্দ্র মোদীর পাশেই, বিজেপির পাশেই জমা হবে। লোকসভা ভোটে বিপর্যয় নিয়ে ইতিমধ্যে বিজেপির অন্দরে জল ঘোলা হতে শুরু করেছে। হেরে গিয়ে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যারা বর্ধমানে গেছেন তারাও জানেন সেই যে কঠিন সিট ছিল, হেরে যাওয়া সিট ছিল সেই সময়, আর সেখানে আমি যে লড়াই দিয়েছি মনে হচ্ছে একটা জায়গায় লড়াই হয়েছে। তো আমাদের পরিশ্রমে ফাঁক ছিল না। বাকি নেতৃত্ব, পরিবেশ ইত্যাদি পলিসির উপর নির্ভর করেছে যে কেন রেজাল্ট এরকম হয়েছে, সেটা যারা চিন্তাভাবনা করেছেন, যারা পাঠিয়েছেন তারা ভাববেন। আন্দামান আগেই ঘুরে এসছে দিলীপ ঘোষ, যেন কালাপানিটা আমি জানি, আর কেউ জানে না। আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটা রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। জয়ী হয়েও রাজ্য নেতৃত্বকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তার মধ্যেই প্রশ্ন উঠেছে, এত ঢাকঢোল পিটিয়ে প্রধানমন্ত্রীকে বারবার প্রচারে এনেও কি লাভ হলো? তার প্রচারও কোনো দাগই কাটতে পারল না। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত ৩, ৭ দিন।